1971 সালে বেগম জিয়া কোথায় ছিলেন তাই প্রশ্ন আপনারা তুলতে পারেন না। 1971 সালে। আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আজকের ভিডিওতে আসিফ নজরুলের একটা হুঁশিয়ারিমূলক বক্তব্য আপনাদের সামনে তুলে ধরা হবে। দর্শক মণ্ডলী, হঠাৎ করে আসিফ নজরুল বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারের আইন সংসদ বিষয়ক যে মন্ত্রণালয় পেয়েছেন, তার পাশাপাশি আরেকটি মন্ত্রণালয় তাকে নতুন করে দেয়া হয়েছে। আপনারা হয়তো বা জানেন, গতকাল নতুন করে দপ্তর বন্টন হয়েছে এবং সেখানে কিন্তু এম সাখাওয়াত হোসেন তাকে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার পদ থেকে সরিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরীকে সেখানে নিযুক্ত করা হয়েছে। যাই হোক, আজকের ভিডিওতে আসিফ নজরুলের বক্তব্য শুনলে আপনারা অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন। কথা না বাড়িয়ে বিএনপিকে নিয়ে আসিফ নজরুল যা বললেন সেটি একটু মনোযোগ দিয়ে শুনে আসুন। 1971 সালে বেগম জিয়া কোথায় ছিলেন তাই প্রশ্ন আপনারা তুলতে পারেন না। 1971 সালে আপনি কোথায় ছিলেন? আপনাদের রিসার্চ সেল কই? আপনার ওয়েব পেজটা কই? আপনি বলেন যে আচ্ছা আমার তো নিউজ প্রচার করে না সরকারি গণমাধ্যম, আপনি একটা বিএনপি টিভি নামে একটা অনলাইন টিভি করেন না, সমস্যা কি? ভাব দেখলে মনে হয় কি যে লন্ডন থেকে একটা ফোন পেয়েছে, উনি একদম বড় নেতা হয়ে গেছে, কিছুদিন পরে উনি মন্ত্রী হয়ে যাবে। আপনারা কোনোদিন এই জিনিসগুলো ডকুমেন্টেড করে সাথে সাথে বলতে পেরেছেন যে আওয়ামী লীগ জামাতের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে, আওয়ামী লীগ জামাতের বিরুদ্ধে লড়তে হবে? তো ওরা তো আপনাদের চেয়ে বেশি জামাতের সাথে গেছে। যখন বেগম জিয়ার বিচার হয়, এই বিচারের মধ্যে বিতর্কিত কিছু এলিমেন্ট আছে, একটা বিতর্কিত বিচার ছিল, সেটা নিয়ে আমি লিখেছি, বলেছি, মিজানুর রহমান খান লিখেছে, আপনারা লিখেছেন, আপনারা বলেছেন। এইভাবে বলা না। বিএনপিতে কত বড় বড় দেখি আপনার আইনজীবী নেতা আছেন, ঝগড়া করতে করতে আবার একজন একজনকে বহিষ্কারও করেন, ইলেকশনে জিতেন। এত আইনজীবী, বড় বড় আইনজীবী আছেন, আপনারা কেউ কি থরো রিসার্চ করেছেন এই মামলাটা বিচারের মধ্যে কি কি অসঙ্গতি ছিল? আপনারা কি এটা ইন্টারন্যাশনাল যে জুরিস্ট কাউন্সিল আছে, হিউম্যান রাইটস অর্গানাইজেশন আছে, তাদের কাছে দিয়েছেন এই বিচারটা ফ্লড একটা বিচার? দেন নাই। কেন দেন নাই? আবার নিজের মনে এই প্রশ্নটা বারবার আসে। আশ্চর্য কথা, এত বড় একটা সংগঠন, আপনাদের বেগম জিয়া ছাড়া আছে কি? উনি নাই, আপনারা নাই। উনি হচ্ছে অবিসংবাদিত একজন নেত্রী। আমি দেখলাম কয়েকদিন আগে বিএনপির ওয়েবসাইটে, 2 দিন আগে বা হয়তো গতকাল, আপনি একটা ভিডিও আপলোড করেছেন যে যখন ওখানে আওয়ামী লীগ নেত্রী একটা ইন্টারভিউ দিচ্ছেন, তো ওনাকে আবেদ খান প্রশ্ন করেছেন আপনারা জামাতের সাথে গিয়ে আন্দোলন করলেন কেন? স্ট্রেইট বলেছে মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্য আন্দোলনে গেছি জামাতের সাথে, অস্বীকার করে নাই। এবং উনি বলেছেন আওয়ামী লীগ তার আদর্শ থেকে বিচ্যুত হয় নাই। সহজ কথা। এর আগে একটা পত্রিকা দেখেছি, উনি বলেছেন যে উনি শুধু আওয়ামী লীগের নেত্রী না, সকল বিরোধী দলের নেত্রী। বিরোধী দল বলতে তখন জামাতকে বুঝিয়েছেন। নিজামীকে পাশে নিয়ে উনি সংসদ থেকে পদত্যাগ করেছেন, সাংবাদিক সম্মেলন করেছেন। আপনাদের বিরুদ্ধে এই যে নিরন্তর প্রচারণা হয় বিএনপি জামাত, কথা বলি বিএনপি জামাত, বিএনপি জামাত, আপনারা কোনোদিন এই জিনিসগুলো ডকুমেন্টেড করে সাথে সাথে বলতে পেরেছেন যে আওয়ামী লীগ জামাতের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে, আওয়ামী লীগ জামাতের বিরুদ্ধে লড়তে হবে? তো ওরা তো আপনাদের চেয়ে বেশি জামাতের সাথে গেছে, যায় নাই? ওদের রাষ্ট্রপতি পদপ্রার্থী গোলাম আজমের পা ছুঁয়ে সালাম করে নাই, একসাথে সংসদ থেকে পদত্যাগ করে নাই, একসাথে এর সাথে সাথে ইলেকশন যায় নাই। এই নেগেটিভগুলা কি আপনারা স্ট্রংলি বাংলাদেশের সাধারণ মানুষের কাছে বলতে পেরেছেন? বাংলাদেশে বিএনপি জামাত ইকুয়েটেড হয়ে গেছে কেন? বিএনপি জামাত গোষ্ঠীর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আপনারা কি এটা কাউন্টার ন্যারেটিভ তৈরি করতে পেরেছেন? ওই ভিডিওটা পরশুদিন আপলোড হয়েছে কেন? 1996 এর ভিডিওটা বিএনপির ওয়েব পেজে পরশুদিন আপলোড হয়েছে কেন? সবই তো পাওয়া যায়, আপনাদের ওয়েবসাইটে গেলে এগুলি পাওয়া যায় না কেন? আপনাকে কি চিন্তা করে দেখেছেন একটা দল মানে কি শুধু জনসভায় ভাষণ দেওয়া, লোক জমায়েত করা, মানুষকে সংগঠিত করা না? এখন তো ন্যারেটিভের যুগ, বয়ানের যুগ। ওই বয়ানের বিরুদ্ধে শক্ত বয়ান, সত্যি বয়ান তৈরি করেছেন। আমি মাঝে মাঝে দেখি যে আবার খুব দুঃখ লাগে যে অন্য পক্ষ থেকে প্রশ্ন তোলা হয় যে 1971 সালে বেগম জিয়া কোথায় ছিলেন তাই প্রশ্ন আপনারা তুলতে পারেন না। 1971 সালে আপনি কোথায় ছিলেন? কেন তুলেন না? আমি আশ্চর্য লাগে, কেন তুলেন না? এত জঘন্য মিথ্যাচার, এত জঘন্য অপপ্রচার হয়, এটার উত্তর দেওয়ারও একটা নৈতিক জ্ঞান অনুভব করেন না? বিচ্ছিন্নভাবে দেন, বিচ্ছিন্নভাবে দিয়ে শহীদুদ্দিন আইনি জেলেও গেছে, এটা তো কোনো মূল্য নাই। আপনাদের রিসার্চ সেল কই? আপনার ওয়েব পেজটা কই? আপনি বলেন যে আচ্ছা আমার তো নিউজ প্রচার করে না সরকারি গণমাধ্যম, আপনি একটা বিএনপি টিভি নামে একটা অনলাইন টিভি করেন না, সমস্যা কি? নামই দেন বিএনপি টিভি, শক্তিশালীভাবে করেন না। আপনাদের কি লোক কম আছে? আমি একটা সামান্য মানুষ, কালে ভদ্রে আমি ফেসবুকে স্ট্যাটাস দিই, আমার 1 মিলিয়ন ফলোয়ার আছে। আপনাদের দলে কয় মিলিয়ন ফলোয়ার আছে? এই প্রশ্নটা রেখে গেলাম। এখন আপনার এই জিনিসগুলো আপনারা বিবেচনা করেন। আমি বারবার বলি, দেখেন এই যুগটা হচ্ছে প্রচারণার যুগ, শুধু দেশে না গ্লোবালিও। দেখেন আপনাদের ন্যারেটিভ কোথায়? সত্যি ন্যারেটিভ
নিজেকে ডিফেন্ড করার ন্যারেটিভ। আপনাদের রিসার্চ সেল কই? আপনাদের অনেকে আছে আমি দেখি, মানে ভাব দেখলে মনে হয় কি যে লন্ডন থেকে একটা ফোন পেয়েছে, উনি একদম বড় নেতা হয়ে গেছে, কিছুদিন পরে উনি মন্ত্রী হয়ে যাবে। মানে ভাবটা হচ্ছে নিজের স্বার্থ চিন্তা। আরে বেগম জিয়া কি নিজের স্বার্থ চিন্তা করে রাজনীতি করেছিলেন? কি বেগম জিয়া রাজনীতি করেন? আমরা তো দূর থেকে দেখেছি। উনি যখন এরশাদের বিরুদ্ধে আন্দোলন করেছেন, উনি স্বার্থ চিন্তা করেছিলেন? তা তো উনি আগেই আপোষ করতে পারতেন। উনি যখন আপনার 111 গভর্নমেন্ট ছিল, ওইটার সাথে তো প্রথম আপোষ করতে তো ওনার কাছেই গিয়েছিল, করেছেন? আপনারা কে কি সাফার করেছেন? অবশ্যই আপনাদের অনেক নেতাকর্মী জীবন হারিয়েছেন, উইথ ডিউ রেসপেক্ট টু দেম। আমি তাদের কথা বলছি না, অন্য যারা মোটামুটি ভালো নেতা। দর্শক মূল্য, আপনারা এতক্ষণ ধরে কিন্তু আসিফ নজরুলের একটি বক্তব্য শুনে আসলেন। দর্শক মূল্য, এই বক্তব্যটি কিন্তু রীতিমতো সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে গত কয়েকদিন। সেজন্য আপনাদের সামনে তুলে ধরা, এই বিষয়ে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আপনারা জানেন যে বর্তমানে আসিফ নজরুল কিন্তু আইনমন্ত্রী, যে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক বর্তমানে তিনি কারাগারে রয়েছেন, তার জায়গায় মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করতেছেন। অপরদিকে এইখানে আরেকটা বিষয় উল্লেখযোগ্য যে বাংলাদেশের যে ছাত্র জনতার অভ্যুত্থান, সেই অভ্যুত্থানে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ডক্টর আসিফ নজরুল। তিনি সরাসরি ছাত্রদের সাথে মাঠে থেকে আন্দোলনে নেমেছিলেন। তার পাশাপাশি বিভিন্ন সময় আন্দোলন চলাকালীন যখন শাহবাগ থানায় ছাত্রদেরকে বিনা অপরাধে ধরে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন কিন্তু আসিফ নজরুল নিজে সাথে গিয়ে শিক্ষকদের নিয়ে ছাত্রদেরকে থানা থেকে বের করে আনতেন। তার পাশাপাশি যখন ডিবি কার্যালয়ের 6 জন সমন্বয়ক নাহিদ হাসান, আসিফ মাহমুদ থেকে শুরু করে সাজ্জিস আলম প্রত্যেককেই যখন তুলে নিল ডিবি প্রধান হারুন এবং সেখানে আটকে রাখা হলো, সেখানেও কিন্তু তারা প্রোগ্রাম ঘোষণা করেছিলেন এবং লং মার্চ টু ডিবি অফিস এরকম কর্মসূচি ঘোষণা করেছিলেন। কিন্তু সেখানে কর্মসূচি পালন হওয়ার আগেই কিন্তু ডিবি প্রধান হারুন বদলি হয়ে যায় এবং পরবর্তীতে তাদেরকে ছেড়ে দিতে বাধ্য হয় সরকার। দর্শক মূল্য, এই যে বিষয়গুলো, এখানে তার যে অবদান এবং সবকিছু মিলিয়ে তিনি কিন্তু বিএনপি পন্থী, এটা অনেকেই জানেন, অনেকেই হয়তোবা বিষয়টি, যদিও বিএনপি পন্থী, তিনি কিন্তু সব দলেরই টুকটাক সমালোচনা বা মানে এক কথা বলতে গেলে ঘটনমূলক সমালোচনা তিনি সবসময় করেন সব দলেরই। এবং বর্তমান সময়ে বাংলাদেশের যে পরিস্থিতি, বাংলাদেশের ঋণের বোঝা বা বাংলাদেশের ব্যাংকগুলোর অবস্থা খুবই বাজে। এক কথায় বলতে গেলে নতুন করে যে বাংলাদেশে বা পুরো বাংলাদেশকে এই সংস্কারের যে দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকারকে ছাত্র সমাজ দিয়েছে, সেই দায়িত্বটা পালন করতে হলে কিন্তু তাদেরকে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। এবং সেই জায়গা থেকে আসিফ নজরুল এখন পর্যন্ত তিনি কিন্তু দায়িত্ব গ্রহণ করার পরেই আইনের যে বিষয়গুলো, আইন একদম এক কথা বলতে গেলে যে হাইকোর্ট বা বাংলাদেশের সমস্ত কোর্ট কাছারিগুলো কিন্তু একদম ভেঙে পড়েছিল, সেখানে আইনের সুশাসন প্রতিষ্ঠা করার জন্য তিনি ইতিমধ্যে কাজ শুরু করেছেন। বিশেষ করে প্রধান বিচারপতি পদত্যাগ করেছেন, তার পাশাপাশি আপিল বিভাগের 5 জন বিচারপতি নতুন করে নিয়োগ পেয়েছেন। এক কথা বলতে গেলে তিনি সবকিছুকে এই নতুন করে ঢেলে সাজিয়ে মানুষের সুশাসন এবং বিচার কিভাবে নিশ্চিত করা যায় সেই বিষয়টাতে তিনি কিন্তু তিনি অঙ্গীকারবদ্ধ এবং তিনি সেই বিষয়টাতে কাজ করে যাচ্ছেন। এই বিষয়গুলি নিয়ে আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর যারা এখন পর্যন্ত আমাদের এই বিডি নিউজ 24 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে সাথেই থাকবেন। আপনাদের সাথে দেখাবো নতুন কোনো পরবর্তী ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।